দুটো মানুষ সাগরে থাকতে যে দুর্বল প্রাণীগুলোর নাম মনে করতে পারছিল না দানবটা, এখন সেটা মনে পড়ে গেছে। একটা মানুষ, অন্যটার চেয়ে মোটা। মানুষেরা জন্তু জানোয়ারের মতো ক্ষিপ্র নয়, শক্তিও অনেক কম, দুর্বল প্রাণী। এই মানুষ দুটোর একজনের হাতে অস্ত্র আছে। অস্ত্রটা কি চিনতে পারল না দানবটা। মগজে বসে কে যেন সাবধান করে দিল ওটাকে। সশস্ত্র মানুষরা বিপজ্জনক হয়। সাবধানী রয়েছে দানবটা, অপেক্ষা করছে, দেখছে ওরা কি করে। এক দুই করে পার হয়ে যাচ্ছে শেষ বিকেলের মুহূর্তগুলো। কিছুই করছে না ওরা, ঝোপের মধ্যে চুপচাপ বসে রয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করে ধীরে ধীরে বাঁয়ে সরতে শুরু করলো দানবটা। বুনো প্রাণীর মতো নিঃশব্দে এগোতে শুরু করলো মানুষ দুটোর দিকে। ঠিক করে ফেলেছে, প্রথমে মোটাটাকে ধরবে। কিসের শব্দ? এরিকের প্রশ্ন। কই শব্দ? ওই যে শুনলাম আমাদের পেছনে। রজার ঘুরে তাকালো। ঝোপ ছাড়া আর কিছুই চোখে পড়ল না। কিছু না। এক মুহূর্ত চুপ করে থেকে বলল, এখানে আমরাই শিকারী, আমাদেরকে শিকার করার মতো কিছু নেই এই জঙ্গলে। যাই বলো, বন জঙ্গল আমার ভালো লাগে না, এরিক বলল। পেছনের ঝোপের দিকে তাকিয়ে আচমকা চেঁচিয়ে উঠল, এই রজার! দানবটা বুঝলো মানুষগুলো ওকে দেখে ফেলেছে, ওর দিকে তাকিয়ে আছে, আঙুল তুলে কিছু বলছে, চিৎকার করছে। স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে ঝোপ থেকে বেরিয়ে এলো দানবটা। দুই লাফে মোটা মানুষটার কাছে চলে এলো। এক হাতের নখ বিঁধিয়ে দিল বুকে, অন্য হাতের নখ দুই চোখের ভেতর ঢুকিয়ে কপাল আঁকড়ে ধরে মাথাটা পেছনে টেনে নিল। তারপর টান টান হয়ে যাওয়া গলায় দাঁত বসিয়ে এক কামড়ে কণ্ঠনালী কেটে ফেলল। কয়েক সেকেন্ডও লাগলো না একটা মানুষকে মেরে ফেলতে। অন্য মানুষটার দিকে তখন ঘুরল দানবটা। ও গড, জেসাস! চিৎকার করে পিছু হটল রজার। বিশাল দেহি সাদা একটা দৈত্য কালো দুটো হাত বাড়িয়ে এরিককে ধরে মেরে ফেলছে। কাটা গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। গাছের গায়ে পিঠ ঠেকল রজারের। এরিককে মেরে ওর দিকে ফিরল দৈত্যটা। হলুদ চুল, ইস্পাতের দাঁত, সাদা চোখে মনি নেই, মুষ্টিযোদ্ধার মতো দেহ। কাঁধের কাছ থেকে নখ পর্যন্ত হাত দুটো কালো, ভয়ঙ্কর। ঝটকা দিয়ে ধনুক তুলল রজার। দানবটার দিকে তাক করে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। ট্রিগার টিপে দিল ও। গ্রাফাইট বোল্টটা স্লট থেকে ছুটে গেল। ঝাঁকি লাগলো ধনুকে। রজার দেখলো বোল্টটা গিয়ে দৈত্যটার পায়ে বিঁধেছে। ক্ষত থেকে রক্তের মতো কি যেন বেরোলো, কিন্তু থামাতে পারল না দৈত্যটাকে। এগিয়ে আসছে। আতঙ্কে গুঙিয়ে উঠল রজার। হাত থেকে ধনুকটা ছেড়ে দিয়ে চরকির মতো পাক খেয়ে ঘুরেই গাছের পাশ দিয়ে দিল দৌড়। বুকের কাছে তীক্ষ্ণ যন্ত্রণা, ঠিক মাঝরের নিচে। সেদিকে তাকালো দানবটা। কি যেন একটা বেরিয়ে আছে। এক হাত দিয়ে চেপে ধরে টেনে মাংসের ভেতর থেকে বের করে আনলো জিনিসটা, ছুঁড়ে ফেলে দিল। জখমটা মারাত্মক নয়, দেহের ভিতরের ভাইটাল কোনো যন্ত্রের ক্ষতি করেনি, তবে প্রচন্ড ব্যথা গতি কিছুটা ধীর করে দিল ওটার। মনোযোগ সরিয়ে দিল। আবার যখন মুখ তুলে তাকালো, শিকারকে ছুটে যেতে দেখলো ঝোপের ভেতর দিয়ে। পিছু নেবে কি না সিদ্ধান্ত নিতে নিতে হারিয়ে গেল শিকার। মোটা মানুষটা যেটাকে মেরে ফেলেছে সেটার দিকে তাকালো দানবটা। গর্তের কাছে টেনে নিয়ে যেতে হবে। বাতাস থেকে অক্সিজেন নিয়ে মগজ খুলে যাচ্ছে দানবটার। চিন্তার ক্ষমতা বাড়ছে। ভাবছে ওকে মারার জন্য ফিরে আসতে পারে অন্য মানুষটা, সঙ্গে করে আরো মানুষ নিয়ে আসতে পারে। বিপদের মধ্যে রয়েছে ও, বাঁচার ব্যবস্থা করা দরকার। বসে পড়ল গাছের গোড়ায় পিঠ ঠেকিয়ে। কি করতে হবে একে একে জানিয়ে দিচ্ছে ওর মগজ। বাঁচতে হলে প্রথমেই জখম হওয়া জায়গাটার রক্তপাত বন্ধ করতে হবে। বনতল থেকে পাতা কুড়িয়ে নিল ও। গাছের গা থেকে শ্যাওলা চেঁচে নিল, ঠেসে ভরল তীরের খোঁচায় তৈরি হওয়া ফুটোটাতে। তারপর পুষ্টি ও শক্তি সংগ্রহের জন্য খাওয়া শুরু করলো। মানুষটার গা থেকে নখ দিয়ে মাংস চিরে ফালি ফালি করে তুলে মুখে পুরে গোগ্রাসে গিলতে লাগলো। বুক, কাঁধ, হাত, নিতম্ব, উরু। মোটা কয়েকটা হাড় কামড় দিয়ে ভেঙে ভেতরের শ্বাস খেয়ে পেট ভরে গেল। তারপরও গিলতে থাকলো। বমি করে ফেলার অবস্থা হলো যখন
তখন বন্ধ করলো খাওয়া। এরপরের চিন্তা পালানো, নতুন আরেকটা নিরাপদ জায়গা খুঁজে বের করতে হবে। বেশি দেরি করলে রাত হয়ে যাবে। উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো ওটা। সাগরের কিনারে গাছপালা ও ঝোপঝাড় যেখানে শেষ হয়েছে সেখানে এসে থামল। চারপাশে তাকিয়ে নিশ্চিত হয়ে নিল ও একা, আশেপাশে আর কেউ নেই। হেঁটে গিয়ে পানিতে নামলো। আগের মতো ডুবে থাকার ক্ষমতা হারানোই জলজ প্রাণী ধরা বেশ কঠিন হয়ে গেছে। কালে ভাদ্রে মেলে এক আধটা। বাঁচার জন্যে ডাঙার প্রাণী এখন ভরসা। দূরে একটা ইয়ট চোখে পড়ায় নতুন আইডিয়া এলো মাথায়। ওগুলোতে উঠতে পারলে খাবারের জন্য আর চিন্তা করতে হবে না। একদমে মিনিট 10 থাকতে পারে পানির নিচে। কাজেই দূর থেকে ডুব সাঁতার দিয়ে সহজেই পৌঁছতে পারবে ও বোটের তলায়। তারপর সময় ও সুযোগ বুঝে উপরে উঠে একটা শিকার ধরেই লাফিয়ে পড়বে পানিতে। সন্তোষ বোধ করলো দানব। ডাঙায়, ভাসমান ডাঙা মানে বোটে আর পানির নিচে যখন যেখানে সুবিধা সেখান দিয়েই খাবার সংগ্রহ করতে পারবে ও। কিন্তু ঘুমের প্রয়োজন আছে ওর। পানির নিচে আর ঘুমানোর উপায় নেই। তাই নিত্য নতুন ডাঙা খুঁজে বের করতে হবে ওকে। এমন কোনো জায়গা যেখানে নিরাপদে লুকিয়ে থাকতে পারবে, শিকারও মিলবে। সাগরে ঢেউ তোলার মতো সামান্যতম বাতাসও নেই। পানির উপরিভাগ কাঁচের মতো মসৃণ, সমতল। সেই পানি কেটে শেষ বিকেলে মাঝারি গতিতে ছুটে চলেছে ম্যাকো বোটটা। এত টাকা কে দিচ্ছে বুঝতে পারছি না, বলল রানা। হবে হয়তো কোনো টিভি প্রডিউসার, হালের কাছ থেকে জবাব দিল বিগ। ব্লক আইল্যান্ডের দক্ষিণ পশ্চিমে গভীর প্রণালীতে একটি মাত্র বোট নোঙর করা রয়েছে, এখনো সিকি মাইল দূরে। তবু দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলল বিগ। স্যামির বোটটাই, ও বলল। সাদার মধ্যে নীল স্ট্রাইপ, টিউনা টাওয়ার, আউটরিগার ইঞ্জিন। সূর্যটা ওদের পিছনে রয়েছে, পশ্চিম দিগন্তে হেলে পড়ছে আরো। তীক্ষ্ণ দৃষ্টিতে বোটের দিকে তাকালো রানা। ককপিটে দুজন লোক, একজন জন্টি গ্রাহাম, অন্য লোকটা বিশাল দেহী, বগলের নিচে AK-47 রাইফেল। 100 গজ দূর দিয়ে বোটটা পাশ কাটালো বিগ। কারো হাতে ক্যামেরা দেখল না রানা। ছবি তোলার সরঞ্জামও নেই। ছবি তুলতে তো আসেনি, তার মানে শিকার করতে এসেছে, দানব শিকার। বিগ, বোটটার গায়ে লাগান তো। সাঁই করে ম্যাকোর নাক ঘুরিয়ে দিল বিগ। গিয়ার বদল করে নিউট্রাল করে দিল ইঞ্জিন। আপন গতিতে ভেসে এসে মাছ ধরা বোটটার গায়ে ঠেকল বিগের বোট। পাশ দিয়ে ঝুঁকে চিৎকার করে উঠল জন্টি। আবার এসেছো জ্বালাতে? কি পেয়েছো বলো তো? আমার পিছনে লেগেছো কেন? কামায় রোজগার সব বন্ধ করে দিতে চাও নাকি আমার? বেআইনি কাজ করে টাকা কামাতে দেব না, সাফ জানিয়ে দিল বিগ। ডলফিন মেরে দেখোই না খালি, এমন অবস্থা করে ছেড়ে দেব লাল ঘরে ঢুকে যাতে আর বেরোতে না পারো। ডলফিন মারতে এসেছি কে বললো তোমাকে? তাহলে কি মারতে এসেছো? সেটা তোমাকে বলবো কেন? কিছু যে একটা করতে এসেছো সেটা তো বোঝাই যাচ্ছে। জন্টির সঙ্গে বিগ তর্ক করছে, আর রানা তাকিয়ে আছে অন্য লোকটার দিকে। রাইফেলটা এখন বুকের উপর আড়াআড়ি ধরে রেখেছে লোকটা। ওপর দিকে তাকালো রানা। ভিডিও ক্যামেরাটা চোখে পড়ল। ফিশিং বোটের ফ্লাইং ব্রিজের কিনারে বসানো রয়েছে। ওদের দিকে তাকিয়ে আছে ওটার চোখ। ম্যাকো বোটটা সহ ওদের নড়াচড়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে নড়ছে, ছবি তুলে নিচ্ছে ওদের। হোয়াইট শার্ক মারতে বেরিয়েছি। বিগ ও রানা সহজে যাবে না বুঝে ওদের বিদায় করার জন্য বলল জন্টি। বড় সাইজের একটা হাঙরের চোয়াল কম করে হলেও $5,000 বিকবে, সহজ কামাই। ওসব বলে ধোঁকা দিতে পারবে না আমাকে জন্টি। আমি জানি কি ধরতে বেরিয়েছ তুমি। বাধা দিয়ে বলল রাইফেলধারী। যাই ধরি না কেন, বেআইনি কোনো কাজ করছি না, শিওর থাকতে পারেন। হয়তো বেআইনি নয়, তবে কি খোঁজাখুঁজি করছেন সেটা আমরা জানি। এবার রানা বলল। কি? ভুরু নাচালো লোকটা। জানি, বললাম তো, ডলফিন মারতে আসেননি আপনারা, হোয়াইট শার্কও নয়। ওসব মারতে প্রতিদিন $10,000 খরচ করে বোট ভাড়া নিতে হয় না? এর চেয়ে অনেক কমে বোট পেতেন ওয়াটার বোরোতে। হঠাৎ ককপিটে রাখা অদৃশ্য একটা লাউড স্পিকারে যান্ত্রিক স্বরে কথা শোনা গেল। ব্রুনো, এখানে এসো। ইংরেজিতে কথা বললেও
উচ্চারণে কড়া বিদেশি টান। রাইফেলটা জন্টির হাতে দিয়ে ঘুরে দাঁড়ালো লোকটা। কেবিনে ঢুকে গেল। মাছ ধরা বোটটার পাশে ধীরে ধীরে ভেসে চলেছে বিগের ম্যাকো বোট। সরে যাচ্ছে ওটার কাছ থেকে। ইঞ্জিনে গিয়ার দিয়ে বোটটাকে আবার ওটার গায়ে এনে ঠেকালো বিগ। রাইফেলটা কোমরের কাছে ধরে ওদের দিকে তাক করে রেখেছে জন্টি। ওটা সরাও জন্টি, বিগ বলল। বোকার মতো মানুষের দিকে তাক করে রেখো না, এভাবেই অ্যাক্সিডেন্ট হয়। গুলি করার সাহস তোমার হবে না কোনোদিন। পরীক্ষা করে দেখতে চাও? জন্টি জবাব দিল। কেবিন থেকে বেরিয়ে এলো অন্য লোকটা। বিগের দিকে তাকিয়ে বলল, আপনারা বোটের দড়িটা ছুঁড়ে দিন। রানাকে বলল, উঠে আসুন। কেন? জানতে চাইল রানা। গম গম করে উঠল লাউড স্পিকার। মিস্টার রানা, আপনাকে বলছি। ভিডিও ক্যামেরার দিকে চোখ তুলে নিজের বুকে হাত রেখে জিজ্ঞেস করলো রানা। আমাকে? হ্যাঁ, আপনাকে। আপনি বলছেন আমরা কি করছি তা আপনি জানেন? হ্যাঁ, জানি, জবাব দিল রানা। মনে হচ্ছে আমরা একই জিনিস খুঁজছি। মিস্টার মাসুদ রানা, ভিতরে আসুন প্লিজ। কেবিনটা অন্ধকার। দরজায় গাঢ় রঙের কাঁচ লাগানো, জানালার ভারী পর্দাগুলো টানা। ভিতরে কনকনে ঠান্ডা, এয়ার কন্ডিশনের কুলার অতিরিক্ত বাড়ানো। শুকনো বাতাস, আর্দ্রতা শূন্য করে রাখা হয়েছে যতটা সম্ভব। অন্ধকার চোখে সয়ে এলে রানা দেখল কেবিনের সমস্ত আসবাবপত্র সরিয়ে ফেলা হয়েছে। একটা পোর্টেবল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বানিয়ে দেয়া হয়েছে যেন। ঘরের ঠিক মাঝখানে রয়েছে একটা মোটর চালিত হুইল চেয়ার, তাতে একজন মানুষ। ডিজিটাল মনিটর থেকে একটা ঝোলানো বোতলের ভেতর দিয়ে আসা রবারের নলের ভিতর ঢুকে গেছে এক হাতের কনুইয়ের কাছে, শিরায়। অন্য হাতে ধরে রেখেছে অক্সিজেন ট্যাঙ্ক থেকে আসা একটা হোস পাইপের এক মাথা। তার পেছনে আরো অনেক ধরনের যন্ত্রপাতি। সেগুলোর মধ্যে ইলেকট্রোকার্ডিওগ্রাফ যন্ত্র ও ব্লাড প্রেশার মাপার জন্য স্ফিগমো ম্যানোমিটার রয়েছে। চোখের সামনে মাথার উপর ঝোলানো একটা কালার মনিটর, তাতে ম্যাকো বোটটা সহ মাছ ধরা বোটের কিছুটা অংশ দেখা যাচ্ছে। মানুষটি বৃদ্ধ, বয়স ঠিক কত বোঝার উপায় নেই। মাথার চুল পরিষ্কার করে কামানো, চোখে সানগ্লাস, ঝুলে পড়া চওড়া কাঁধ দুটো বলে দিচ্ছে একসময় বিশাল দেহী শক্তিশালী একজন মানুষ ছিলেন তিনি। পা থেকে বুক পর্যন্ত কম্বলে ঢাকা। অক্সিজেন পাইপ ধরা হাতটা উঁচু করলেন তিনি। হলুদ স্কার্ফের মতো কিছু বাঁধা রয়েছে গলায়। সেটার ভাঁজ সরিয়ে গলায় চেপে ধরলেন পাইপের মাথাটা। তারপর কথা বললেন। রানা অবাক হলো, মুখ থেকে বেরোচ্ছে না শব্দগুলো। শোনা যাচ্ছে পেছনে বসানো একটা বাক্স থেকে, কোনো ধরনের অ্যাম্প্লিফায়ার ওটা। কোথায় আছে ও, মিস্টার রানা? কার কথা বলছেন? যার কথা একটু আগে বললেন আপনি। দানবটা? ভুরু কোঁচকালো রানা। আবার নলের মাথা গলায় চেপে ধরলেন বৃদ্ধ। একসময় মানুষ থাকলেও এখন আসলেই দানব ওটা, মিস্টার রানা। ভয়ানক এক গবেষণার মর্মান্তিক শিকার, মিউট্যান্ট, হিংস্র শিকারী। খুন না করে থাকতে পারে না। খুন করার জন্য মগজে প্রোগ্রামিং করা হয়েছে। ওটা এখন ভয়ঙ্কর এক কিলিং মেশিন। কে বানিয়েছে? আপনি? বলবো, সব বলার জন্যই ডেকে এনেছি। আপনার সাহায্য দরকার আমার। ওটাকে আটকাতে না পারলে। এলিয়ে পড়লেন তিনি, দম ফুরিয়ে গেছে। মর্মান্তিক গবেষণার শিকার বলে কি বোঝাতে চাইছেন? জিজ্ঞেস করলো রানা। কিসের গবেষণা? বসুন। দরজার পাশে রাখা একটা চেয়ার দেখালেন বৃদ্ধ। রানা বসল। টেলিভিশন মনিটরের দিকে তাকালো। পানিতে মাছের নাড়ি ভুঁড়ি ও রক্ত ফেলতে দেখলো জন্টিকে। অন্য লোকটা ব্রুনো, মাছ ধরা বোটের পেছনে বসে আছে, রাইফেলটা কোলের ওপর। টিভি স্ক্রিনের পাশেই একটা টিনটেড কাঁচ ঢাকা পোর্ট হোল। ওর ভেতর দিয়ে দূরে দেখা যাচ্ছে একটা পালতোলা ইয়ট, তার ওপাশে ব্লক আইল্যান্ডের একাংশ। বৃদ্ধ বললেন, ওকে দেখলেই গুলি করবে ব্রুনো, সেজন্যই রাইফেল নিয়ে বসে আছে। তার মানে ওটাকে মারা সম্ভব? রানার প্রশ্ন। যে আভিধানিক অর্থে বেঁচেই নেই তাকে আপনি কি করে মারবেন? বৃদ্ধের কথার শব্দে অতি সামান্য পরিবর্তন লক্ষ্য করল রানা, যেন তিনি হাসছেন। তবে বলতে পারেন ধ্বংস করা সম্ভব। হাতের নলের মাথাটা গলায় চেপে ধরলেন তিনি।
বললেন, সব জানতে হলে আমার কথা একটু ধৈর্য ধরে শুনতে হবে আপনাকে মিস্টার রানা। মাথা কাত করল রানা। আমার আপত্তি নেই, তবে সংক্ষেপে সারতে হবে। আমিও খুঁজছি ওটাকে, একই উদ্দেশ্যে। আমার নাম জোসেফ স্টাইন, বৃদ্ধ বললেন। মিউনিখে জন্মেছি, ইহুদি। বাবার একটা ফার্মেসি ছিল। যুদ্ধের আগের কয়েকটা বছর সেখানে কাজ করেছি। সময় থাকতে পালিয়ে যাওয়া উচিত ছিল আমাদের, বাবার জন্য পারিনি। মানুষকে তিনি বিশ্বাস করতেন। মানব জাতির ভালো ছাড়া মন্দ কামনা ছিল না তার মনে। মানুষ মানুষকে কতটা কষ্ট দিতে পারে ভাবতেই পারেননি। তাই জার্মানরা ইহুদিদের ওপর ভয়াবহ নির্যাতন চালানোর কথা শুনেও বিশ্বাস করেননি। তারপর অনেক দেরি হয়ে গেল, পালানোর উপায় রইল না আর তখন। একটু থেমে বৃদ্ধ বললেন, এক রাতে আমার বাবা, মা ও দুই বোনকে শেষ দেখেছি একটা অচেনা গাঁয়ের কিনারে গরুর গাড়ি থেকে নামিয়ে নিয়ে যেতে। তার কথার স্বর করুণ হয়ে এলো কিনা ঠিক বোঝা গেল না, যন্ত্রের ভেতর দিয়ে আসছে বলে। নলের মাথা গলায় চেপে ধরলেন স্টাইন। বারবার এভাবে নলের মাথা গলায় চেপে ধরাটা বিস্মিত করল রানাকে, তবে কোনো প্রশ্ন করল না। 2 সেকেন্ড পর স্টাইন বললেন, আমাকে বাঁচিয়ে রাখা হয়েছিল কারণ আমি তখন যুবক, সুস্থ, স্বাস্থ্যবান, গায়ে প্রচণ্ড শক্তি ছিল আমার। আরো অনেকের সঙ্গে শ্রমিকের কাজে লাগিয়ে দেয়া হয়েছিল আমাকে। তখনও জানতাম না একটা মরা পোড়ানোর চুল্লি বানাচ্ছিলাম আমরা। নিজের কবর নিজেই খুঁড়ছিলাম। অমানসিক পরিশ্রম করাতো, খাবার দিত কম। পুষ্টির অভাবে আমার স্বাস্থ্য ভাঙতে শুরু করলো। বুঝতে পারছিলাম এভাবে চললে বেশি দিন টিকব না, মরে যাব। একটা প্রার্থনাই তখন করতাম সারাক্ষণ, চুল্লিতে ফেলার আগেই যেন আমার মৃত্যু হয়। কেউ দুর্বল, কাজের অনুপযুক্ত হয়ে গেলে জ্যান্তই তাদেরকে আগুনে ফেলে দিত ওরা। একদিন এক নতুন ডাক্তার এসে হাজির হলেন আমাদের ক্যাম্পে। ফার্মাকোলজিতে অভিজ্ঞতা আছে আমার, এটা লেখা ছিল আমার ফাইলে। সেটা দেখে আমাকে তার সঙ্গে কাজ করতে নিয়ে গেলেন ডাক্তার। তার নাম হেনরিখ স্কপ, ভয়ঙ্কর ইহুদি বিদ্বেষী। মানুষ নিয়ে গবেষণা করতে করতে এক অসম্ভব চিন্তা মাথায় ঢুকলো তাঁর। কি চিন্তা? রানা জিজ্ঞেস করল। ঈশ্বরের কাজে নাক গলানো, খোদার উপর খোদাকারী। প্রথমে তিনিও ভাবেননি সফল হবেন, কিন্তু কিছুদিন পরেই বুঝে গেলেন কাজটা সম্ভব। নাৎসি সাম্রাজ্যের সর্বোচ্চ মহলে পৌঁছে গেল তার সাফল্যের খবর। টাকা আসতে থাকলো স্রোতের মতো। কাজ এগিয়ে নিতে উৎসাহ দেওয়া হলো তাকে। কিন্তু কাজটা কি? আর ধৈর্য রাখতে পারল না রানা। কি সৃষ্টি করতে চেয়েছিলেন স্কপ? উভচর যোদ্ধা, স্টাইন বললেন। সেটা ছিল 1940-এর দশক। আজকের নিউক্লিয়ার সাবমেরিন, যেগুলো যতক্ষণ ইচ্ছে পানিতে ডুব দিয়ে থাকতে পারে, তখনও আবিষ্কার হয়নি। স্কুবা ডাইভিং তখনও শিশু। সাগরতল মানুষের নাগালের বাইরে। কল্পনা করুন, সে সময় এমন একটা প্রাণী সৃষ্টি করা হলো যেটার বুদ্ধি আছে, জ্ঞান আছে, ট্রেনিং দিয়ে ভয়ঙ্কর নিষ্ঠুর খুনি হিসেবে গড়ে তোলা হয়েছে, এবং যেটার ক্ষমতা সাগরের যে কোনো শিকারী প্রাণীর চেয়ে বেশি। নাৎসি কিলার ওয়েল? রানা বলল। খুনি তিমিকে ট্রেনিং দিয়ে? না, বাধা দিলেন স্টাইন। তার চেয়ে অনেক বেশি উন্নত প্রাণী। তিমিকেও শ্বাস নিতে ভেসে উঠতে হয়, স্কপের প্রাণীটিকে উঠতে হয় না। পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে যতক্ষণ খুশি। 1000 ফুট নিচে নামতে পারে, বোমা পাততে পারে জাহাজে, গুপ্তচরের কাজ করতে পারে। প্রচণ্ড ক্ষমতাশালী আর ধ্বংসাত্মক অস্ত্র হিসেবে প্রাণীটিকে গড়ে তুলতে চেয়েছিলেন স্কপ। পাগলামি, বিড়বিড় করল রানা। না, পাগলামি নয়। 60-এর দশকে ডিউক ইউনিভার্সিটির একজন প্রফেসর ঠিক এই কাজটিই করতে চেয়েছিলেন। তিনি গবেষণা শুরু করেন ইঁদুর নিয়ে। ইঁদুরকে উভচর প্রাণীতে রূপান্তরিত করেন তিনি। পানিতে ডুবে থেকে শ্বাস নিতে পারত ইঁদুরগুলো। ফুসফুসে পানি ঢুকে গিয়ে দম আটকে মরত না। এতে করে বেন্ডে আক্রান্ত হবার সম্ভাবনা দূর হয়ে যায়। এরকম একটা ইঁদুরকে তিনি মেশিনে ভরে এত দ্রুত ডিকম্প্রেস করেন, যেটা 3 সেকেন্ডে 1000 ফুট পানির নিচ থেকে মানুষকে ঘন্টায় 700 মাইল গতিতে ওপরে তুলে আনার সমান। ইঁদুরটা বেঁচে গিয়েছিল। তিনি বুঝলেন ইঁদুরের ওপর সফলতা এসেছে, মানুষের ওপরও আসবে।
কিন্তু ওই গবেষণা মাঝপথে বন্ধ করে দিয়েছিলেন তিনি, কারণ ওরকম প্রাণী সৃষ্টির আর প্রয়োজন ছিল না। ততদিনে রোবট চলে এসেছে, সাবমার্সিবল তৈরি হয়ে গেছে, মানুষের চেয়ে অনেক বেশি সফল ও ঝুঁকিহীনভাবে কাজ করতে সক্ষম ওগুলো। তবে তিনি নিশ্চিত ছিলেন উভচর মানুষ সৃষ্টি করা সম্ভব। দম নিয়ে স্টাইন বলতে লাগলেন, তরলের মধ্যেই জন্ম আমাদের। মায়ের পেটে ভ্রূণ থাকার সময় তরলেই শ্বাস নিই, বেড়ে উঠি। বিজ্ঞানীদের যুক্তি, মায়ের পেটে যদি তরলের মধ্যে বেঁচে থাকতে পারে মানুষ, বাইরে বেরিয়ে কেন পারবে না? ফ্লিপার ও ফুলকো তৈরির চিহ্নও পাওয়া গেছে ভ্রূণের গায়ে। বাতাস থেকে অক্সিজেন নিলেও আমাদের ফুসফুসে থাকে তরল পদার্থ, সেটা শুকিয়ে ফেললে ফুসফুস মরে যায়। তাতে কি বোঝায়? স্কপ সফল হয়েছিলেন? রান্নার প্রশ্ন। প্রায়, জবাব দিলেন স্টাইন। আর কিছুটা সময় হাতে পেলে পুরোপুরি সফল হতেন। কিন্তু যুদ্ধ থেমে গেল। উভচর মানুষ বানাতে প্রথমে কাঁচামালের সমস্যায় পড়েন তিনি। যা পেতেন সবই ছিল বন্দি শিবিরের দুর্বল, অসুস্থ, পুষ্টিহীনতার শিকার ইহুদি। অপারেশনের শুরুতেই ইনফেকশনে আক্রান্ত হতো ওরা, মারা যেত। তার কারণ অ্যান্টিবায়োটিক ছিল না সেকালে। পানিতে শ্বাস নিতে পারবে কি না বোঝার জন্য স্যালাইন সলিউশন ও ফ্লুরোকার্বন দিয়ে ফুসফুস ভরে দিতেন। বেশিরভাগই দম আটকে মারা যেত। এসব মানব গিনিপিগের ওপর গবেষণা চালিয়ে বিরক্ত হয়ে গিয়েছিলেন স্কপ। এ সময় পেয়ে গেলেন একজন উপযুক্ত মানুষ। স্বয়ং হিটলার পাঠিয়েছিলেন সেই মানুষটাকে স্কপের গিনিপিগ হওয়ার জন্যে। আদর্শ, নাম ফন ফকনার। 6.5 ফুটের ওপরে লম্বা, ঈর্ষা করার মতো দেহের গঠন। 1936 সালের অলিম্পিক গেমসে শর্ট পুল, জ্যাভেলিন থ্রো ও হ্যামার থ্রোর জন্য সোনা জিতে ন্যাশনাল হিরো বনে গিয়েছিল। তারপর সিক্রেট সার্ভিসে যোগ দেয়, কমিশনও পায়। যুদ্ধে এলে উজ্জ্বল ভবিষ্যতের দুয়ার খুলে যায় ওর সামনে। মায়া দয়া ভয় ডর বলে কিছুই ছিল না। চূড়ান্ত মানের নিষ্ঠুর, জাত খুনি। মাথার গোলমালটা তখনও স্পষ্ট হয়ে ওঠেনি। নিঃসঙ্গ, একাই থাকতো একটা ফ্ল্যাটে। গোপনে মানুষ খুন করে যাচ্ছিল ইচ্ছে মতো। পতিতারাই ছিল ওর প্রধান শিকার। ও যে উন্মাদ সেটা প্রকাশ পেল এক রাতে মদ খেতে গিয়ে বারের মধ্যে 3 জন মানুষকে খুন করে ফেলার পর। এখন হলে ডাক্তাররা হয়তো ওকে সেক্সুয়াল সাইকোপ্যাথ কিংবা প্যারানয়েড সিজোফ্রেনিক বলতেন, কিন্তু 1944 সালে স্রেফ হোমিসাইডাল ম্যানিয়াক রায় দিয়ে দিলেন। বিচারে মৃত্যুদণ্ড দিল আদালত। কিন্তু কার্যকর করার আগেই উচ্চ মহলের কেউ একজন রাইখের হয়ে একটা শেষ সার্ভিস দেওয়ার জন্য বেছে নিয়েছিল ওকে। পাঠিয়ে দিয়েছিল আমাদের কাছে। আমাদের কাছে মানে? ভুরু কোঁচকালো রানা। আপনিও কি স্কপকে সহযোগিতা করেছেন? করেছি, না করে উপায় ছিল না, জবাব দিলেন স্টাইন। বাঘ সামলানোর চেয়ে কঠিন ছিল ফকনারকে সামলানো। একের পর এক অপারেশন চালানো হয়েছিল ওর ওপর। খাঁচায় আটকে রেখে কাঁচা মাংস খেতে দেয়া হতো, ভিটামিন ইনজেকশন দেয়া হতো। অজ্ঞান করে মগজে প্রোগ্রামিং করা হয়েছে বায়োফিডব্যাক ও সাবলিমিনাল কন্ডিশনিং পদ্ধতিতে, যেটাকে এখনকার দিনেও অত্যাধুনিক বলতে হবে। কাজ প্রায় শেষ করে এনেছিলেন স্কপ। আর মাত্র একটা ধাপ বাকি ছিল। এ সময় মিত্রবাহিনী এসে বন্ধ করে দিল ক্যাম্প। ফকনারকে কোনো মতেই ফেলে যেতে চাইলেন না স্কপ। ওকে সঙ্গে নিয়ে পালালেন। পালানোর ব্যবস্থা করে দিয়েছিল জার্মান নেভির হিটলার ভক্ত একজন অফিসার। স্যালাইন সলিউশন ও ফ্লোরোকার্বন ভর্তি একটা ব্রোঞ্জের বাক্সে ফকনারকে ভরে ট্রাকে তুলে দেয়া হলো। স্কপ গেলেন পায়ে হেঁটে। জার্মান ইউবোটে করে দক্ষিণ আমেরিকায় যাবার কথা ছিল তার। আর কোনোদিন দেখা হয়নি আমাদের। মিত্রবাহিনী আপনাকে ধরেনি? জানতে চাইল রানা। ধরেছিল। শাস্তি দেয়নি? কিসের শাস্তি? মানুষ খুনের। স্কপের সঙ্গে কাজ করেছেন আপনি, মানুষ খুনে সহযোগিতা করেছেন পিশাচটাকে। ওদের নিশ্চয়ই মনে হয়েছিল, স্টাইন বললেন, কথার শব্দে আবার সেই রহস্যময় হাসির ছোঁয়া। মৃত্যুদণ্ডের চেয়ে অনেক বড় শাস্তি আমাকে স্কপই দিয়ে ফেলেছেন। দেখতে চান? হুইল চেয়ারে ঝুঁকে বসলেন তিনি। টেলিভিশন মনিটরের আলো চোখে মুখে পড়ল তার। সানগ্লাস খুলে নিলেন। তার একটা চোখ স্বাভাবিক, অন্য চোখটা ডিমের কুসুমের মতো হলুদ।
গলার স্কার্ফের মতো জিনিসটা খুলে ফেললেন। দেখা গেল তার গলার দুই পাশে 3টে করে চেরা দাগ। চেরাগুলো মাছের ফুলকোর মতো। ক্ষত শুকিয়ে গেছে অনেক আগেই। আর গলার ঠিক মাঝ বরাবর কালো একটা গর্ত। সেই গর্তে অক্সিজেন ট্যাঙ্ক থেকে আসা নলের মাথাটা ঢুকিয়ে দিলেন। ও মাই গড! তাকিয়ে আছে রানা। এতক্ষণে বুঝল নলের মাথা বারবার গলায় চেপে ধরার কারণ। গর্তের মুখে নলের মুখ চেপে ধরে ট্যাঙ্ক থেকে ফুসফুসে অক্সিজেন নিচ্ছিলেন তিনি। চেরাগুলো কি ফুলকো? ফুলকো বানানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিল স্কপ। আমাকেও গিনিপিগ বানানো থেকে রেহাই দেয়নি। আবার সানগ্লাস পরলেন স্টাইন। এ ধরনের পরীক্ষা আরও অনেকের ওপর চালানো হয়েছিল, একমাত্র আমি বেঁচে গিয়েছিলাম। ফ্লুরোকার্বন সহ্য করার ক্ষমতা ছিল না আমার ফুসফুসের। তবুও বারবার ওই রাসায়নিক তরলে ভরে দেওয়া হয়েছে আমার ফুসফুস। মৃত্যুর দুয়ার থেকে আমি ফিরে এসেছি। আমাকে মরে যেতে দিলে বেঁচে যেতাম, কিন্তু স্কপ তা করেনি। ছোট একটা ক্রেনের শিকলে আমার পা বেঁধে মাথা নিচের দিকে করে ঝুলিয়ে রাখত, যতক্ষণ না মুখ দিয়ে সমস্ত তরল আমার ফুসফুস থেকে বেরিয়ে যেত। তারপর নতুন করে আবার ভরা হতো রাসায়নিক তরল। সে যে কি যন্ত্রণা! আমাকে বাঁচিয়ে রাখার কারণ আমাকে ওর প্রয়োজন ছিল। অপারেশন করতে করতে আমার শরীরের অনেক যন্ত্রই নষ্ট হয়ে গেছে। আবার হেলান দিলেন বৃদ্ধ। আলোর কাছ থেকে মুখ সরালেন। বুঝতে পারছি আমার দিন শেষ হয়ে এসেছে, কিন্তু প্রায়শ্চিত্ত না করে আমি ঈশ্বরের কাছে যেতে পারবো না, তার মুখোমুখি হতে পারবো না। আমি ওটাকে খুন করতে চাই। দুনিয়ার বুক থেকে চিরতরে ধ্বংস করে দিয়ে যেতে চাই ওই দানবকে। এখানে যেটা উৎপাত করছে সেটা আপনাদের তৈরি করা দানবটাই, তা শিওর হচ্ছেন কি করে? রানার প্রশ্ন। ও ফকনার ছাড়া আর কেউ নয়। আমি জেনেছি দক্ষিণ আমেরিকায় যেতে পারেনি স্কপ। নাৎসি শিকারীরা যারা জোসেফ ম্যাঙ্গল ও আইখম্যানের মতো খুনিদের খুঁজে বের করেছে, তারা ওর কোনো চিহ্নই পায়নি কোথাও। যে ইউবোটটাই করে পাড়ি জমিয়েছিল সে নিখোঁজের তালিকায় চলে গেছে ওটা। ইউবোটে করে গেছেন তিনি, আপনি কি করে জানলেন? নাৎসিদের রেকর্ড বুক ঘাঁটাঘাঁটি করে। ইউবোটটার নম্বরও জেনেছি। পথে ডুবে গিয়েছিল, অথবা ডুবিয়ে দেওয়া হয়েছিল মধ্য আটলান্টিকে। কিন্তু গভীর পানির নিচে এতকাল বেঁচে থাকলো কিভাবে দানবটা? জিজ্ঞেস করল রানা। ফকনারের বিপাকীয় পরিবর্তন অত্যন্ত ধীর করে দিয়েছিলেন স্কপ। ক্লিনিক্যাল ডেথের কাছাকাছি। বাক্সের মধ্যে যে তরল ছিল সেটা ওই প্রায় মৃত প্রাণীটার পুষ্টি জুগিয়েছে। হাইবারনেশনের এমন এক পর্যায়ে ছিল ওটা, খাবারের প্রয়োজন হয়নি। শীতকালে ভালুক যেমন হাইবারনেট করে, দানবটাও তাই করছিল, তবে ভালুকের চেয়ে অনেক বেশি দীর্ঘ সময় ধরে। বসন্তে যখন জেগে ওঠে ভালুক, প্রচণ্ড ক্ষুধায় অস্থির হয়ে যায়, খাবারের জন্য মরিয়া হয়ে ওঠে। ফকনারের বেলায়ও তাই হয়েছিল। আমার বিশ্বাস জেগে উঠেই হাতের কাছে খাবার পেয়ে গিয়েছিল। থামলেন বৃদ্ধ। রানা অবাক হয়ে তাকিয়ে রইল। বহুদিন আগেই ওকে খোঁজা বন্ধ করে দিয়েছিলাম আমি। ধরে নিয়েছিলাম ও মারা গেছে, স্টাইন বললেন। আমার এক আঙ্কেল আমাকে আমেরিকায় নিয়ে আসেন। তার কেমিক্যাল ব্যবসায় আমাকে কাজ দেন। নতুন জীবন শুরু করি আমি। সফলতা আসে আমার, বিয়ে করি, একটা ছেলেও হয়। বাইরে রাইফেল হাতে যে পাহারা দিচ্ছে ব্রুনো, ও আমার ছেলে। আমেরিকায় এসেও ফকনারের কথা ভুলিনি আমি। কয়েকদিন আগে ব্লক আইল্যান্ডের কাছে একটা জাহাজ থেকে ন্যাশনাল জিওগ্রাফির একজন ফটোগ্রাফার নিখোঁজ হয়ে যাবার খবর শুনলাম। গভীর সাগরের জীবজগৎ নিয়ে রিসার্চ করছিল জাহাজটা। পত্রিকায় লিখেছে জাহাজ থেকে বড় একটা ব্রোঞ্জের বাক্স পড়ে গেছে। বাক্সটা তুলে আনা হয়েছিল ক্রিস্টফ ট্রেঞ্চে ডুবে যাওয়া একটা ইউবোটের ধ্বংসাবশেষ থেকে। তার মানে ওই বাক্সেই ছিল ফকনার, রানা বলল। মানুষকে দানব বানিয়েছেন স্কপ। নিশ্চয়ই মানুষের মতো অস্ত্র ব্যবহার করতে জানে ফকনার, ছুরি, বন্দুক, এসব। ওসব ব্যবহারের প্রয়োজনই হয় না ওর, জবাব দিলেন বৃদ্ধ। ওটার নিজের দেহেই প্রচুর হাতিয়ার আছে। ইস্পাতের দাঁত আর নখ তৈরি করে দিয়েছেন স্কপ। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বদলে দিয়েছেন, যাতে মগজে খুনের আদিম নেশা সর্বক্ষণ জেগে থাকে। মাংসাশী হিংস্র জানোয়ারের মতো করে খুন করে ফকনার। গায়েও প্রচণ্ড শক্তি। ওটাকে মারা খুব কঠিন হবে মিস্টার রানা।
খুনি তিমি কিংবা হোয়াইট শার্ক ওটার কাছে কিছুই না। এক মুহূর্ত চুপ করে থেকে রানা জানতে চাইল, আপনি বললেন স্কোপের কাজ পুরোপুরি শেষ হয়নি, একটা ধাপ বাকি ছিল, কি সেটা? সত্যিকারের একটা উভচর দানব বানানোর স্বপ্ন ছিল স্কোপের, আগেই বলেছি। স্টাইন জবাব দিলেন, যাতে জলে ডাঙায় সমানভাবে শ্বাস নিতে পারে ওটা। পানি থেকে ডাঙায় উঠে বাতাসে শ্বাস নেয়ার কৌশল বের করে ফেলেছিল স্কোপ, কিন্তু বাতাস থেকে আবার পানিতে ফিরে যাবার উপযুক্ত করার সময় পায়নি। ওই কাজটুকু বাকি রয়ে গিয়েছিল। তাই পানি থেকে উঠে এসে একবার নিজেকে বাতাসে দম নেয়ার উপযুক্ত করে ফেললে আর পানিতে ফিরে যেতে পারবে না ফকনার। সুতরাং বুঝতেই পারছেন কেন ওটাকে ধ্বংস করা অতি জরুরি হয়ে পড়েছে। ওহ খোদা! লাফিয়ে উঠে দাঁড়ালো রানা। জন্টি গ্রাহাম আপনাকে বলেনি ইতিমধ্যেই ডানায় উঠে পড়েছে ওটা? ওয়াটার বরই একটা কুকুরকে খুন করে তার মাংস খেয়েছে। কোথায় লুকিয়ে আছে এখন আল্লাহই জানে। এবার তো একের পর এক মানুষ খুন করতে। কথাটা শেষ করার সুযোগ পেল না রানা। ঝনঝন করে ভেঙে গেল পোর্ট হোলের পুরু কাঁচ। চমকে তাকালো ও সেদিকে, এবং মুহূর্তে বরফের মতো জমে গেল। বড় বড় নখওয়ালা কয়েকটা কালো আঙুল আঁকড়ে ধরে আছে পোর্ট হোলের কিনারা। সেগুলো হাঁসের পায়ের মতো, একটার সঙ্গে আরেকটা চামড়া দিয়ে জোড়া লাগানো। পর মুহূর্তে ধবধবে সাদা একটা মুখ দেখা দিল ওই ফাঁকে। মণিহীন চোখ দুটো সেদ্ধ ডিমের মতো সাদা। রানাকে দেখেই ছোট্ট একটা ক্রুদ্ধ গর্জন ছাড়ল ওটা। ঝকঝকে সাদা স্টেইনলেস স্টিলের 3 কোনা চোখা দাঁত দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাই। দেখা মাত্র চেঁচিয়ে উঠলেন জোসেফ স্টাইন। কেবিনে বাইরের বাতাস ঢুকে পড়ায় হাঁপাচ্ছেন। মাইক্রোফোনে বললেন, ব্রুনো, জলদি এসো, জলদি। ডেকের উপর ধূপ ধাপ পায়ের আওয়াজ শোনা গেল। দরজা দিয়ে ঢুকেই থমকে দাঁড়ালো ব্রুনো। হাঁ করে তাকিয়ে রইল দানবটার দিকে। হাতে ধরা রাইফেলটার কথা ভুলে গেছে বেমালুম। সম্বিত ফিরে পেয়ে যখন AK-47 তুলতে যাবে, ঠিক তখনই সরে গেল মুখটা। হাত ছেড়ে দিয়ে ঝপাস করে পানিতে পড়ল দানব। কেবিন থেকে ছুটে বেরোলো রানা ও ব্রুনো। বোটের কিনারে গিয়ে ভাঙা পোর্ট হোলের ধারে সাগরের পানিতে খুঁজলো দানবটাকে। কোথাও কিচ্ছু নেই। বিককে সাবধান করলো ও। তারপর জোসেফ স্টাইনের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে গেল নিজেদের বোটে। এখনো নজর বুলাচ্ছে চারপাশে। 10-12 মিনিট পর রানার মনে হলো দৃষ্টিসীমার প্রায় বাইরে ছোট্ট কি যেন পানির ওপর একবার ভেসে উঠেই আবার ডুবে গেল। দানবটা এইটুকু সময়ের মধ্যে এত দূর চলে গেছে সাঁতার কেটে? এটা সম্ভব? ব্ল্যাক আইল্যান্ডের দিকে যাচ্ছে না, নিশ্চয়ই অন্য কোনো দ্বীপে গিয়ে উঠবে এখন। খাবার খুঁজবে। কোন দ্বীপে উঠবে ও? অসপ্রি আইল্যান্ডে নয় তো? প্রচুর ঝোপ ঝাড় জঙ্গল আছে ওই দ্বীপে। আর আছে নিরস্ত্র 2জন মহিলা ও 2টি বাচ্চা ছেলে মেয়ে। অসপ্রিতে ফিরবার জোর তাগিদ অনুভব করলো রানা। বোট থেকে এই রেডিওতে পুলিশ চিফ ম্যাককুইনের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করলো। ডিউটি অফিসার জানালেন উইন্টার পয়েন্টে এরিক নামে একটা ছেলে খুন হয়েছে। সেটার তদন্ত করতে গেছেন চিফ। ছেলেটার বন্ধু রজার কাঁদছে আর প্রলাপ বকছে। ও বলছে বনের মধ্যে এরিককে খুন করেছে একটা ইয়েতি। ইয়েতিটাকে পূব দিকে সাঁতরে চলে যেতে দেখেছে রজার। দুশ্চিন্তায় কালো হয়ে গেল রানার মুখ। ইয়েতি, তার মানে ফকনার। আর কোনো সন্দেহ নেই, শহর থেকে চলে এসেছে। পূব দিকে যেতে দেখা গেছে ওকে। পূব দিকে ডাঙা বলতে 3টে দ্বীপ আছে। সেগুলোর একটা হচ্ছে অসপ্রি আইল্যান্ড। ওখানেই ঘাঁটি গাড়ল নাকি ফকনার? দূর থেকে স্যামির বোটটাকে অচল অবস্থায় ভেসে থাকতে দেখে খাবারের খোঁজে এসেছিল। বিককে তাড়াতাড়ি ফিরে যেতে বলল রানা। রেডিওতে বারবার কেরির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও জবাব পেল না। নিরাশ হয়ে হাল ছেড়ে দিল। ওর ধারণা দানবটা অসপ্রি আইল্যান্ডেই যাবে। ওখানে কেরি আছে, ভিকি, শান্তা ও মিসেস মেলভিল আছেন। ইতিমধ্যেই ওদের কোনো ক্ষতি করে ফেলেনি তো? রেডিওতে জবাব না পাওয়াটা ভালো লাগছে না তার। কানে বাজছে স্টাইনের কথাগুলো। একসময় মানুষ থাকলেও এখন আসলেই দানবটা মিস্টার রানা। হিংস্র শিকারী,
খুন না করে থাকতে পারে না, ভয়ঙ্কর এক কিলিং মেশিন। গায়ে যতই শক্তি থাকুক বিগের, ফকনারকে সামলাতে পারবে না রানা ভাবছে। ওটাকে ঠেকাতে মেশিন গান অথবা গ্রেনেড দরকার। ওর .38 ওয়ালথার পিপি পিস্তলটাও এই দানবের কাছে খেলনা। তাহলে আত্মরক্ষা করবে কিভাবে ওরা? কিছু একটা করা দরকার, কিন্তু কিভাবে? উপযুক্ত অস্ত্র ছাড়া কিভাবে ধ্বংস করবে ওটাকে? নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে, কিন্তু কি সেটা? অনুভব করতে পারছে রানা। বেশ কিছুক্ষণ ধরে কি যেন একটা উঁকি ঝুঁকি দিতে চাইছে ওর মনের কোণে, কিন্তু কিছুতেই পরিষ্কার হচ্ছে না। ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে ওর অবচেতন মন?